হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে শব্দ বিষয়ে জানব। দেখো, শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, উপসর্গ, অনুসর্গ, নির্দেশক, বিভক্তি, ধাতু, প্রকৃতি এবং প্রাতিপাদিক, এই সব বিষয়গুলো আসলে একটা ছোট ছোট বিষয় হলেও বাংলা গ্রামারে একটু বেশি ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, এই বিষয়টা আমরা আজকে একদম বিস্তারিতভাবে জানব। আমরা বর্ণ পড়েছি। বর্ণ সাধারণত ধ্বনির লিখিত রূপ, এটা জানি। আর বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় শব্দ। এই শব্দ যখন বিভক্তিযুক্ত হয় তখন সেটাকে পদে পরিণত করা হয়, এটা আমরা জানি। বর্ণ এবং বর্ণ মিলে শব্দ তৈরি হয়, আর শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ পরিণত হয়। আর পদের সঙ্গে পদ মিলে বাক্য তৈরি হয়, এটা আমরা জেনেছি বিগত ক্লাসগুলোতে। তো এই শব্দ আসলে কি? শব্দ হলো একটা অর্থবোধক ধ্বনি সমষ্টি, অর্থাৎ শব্দটা যখন তৈরি হবে বর্ণের মিলনে তখন সেই শব্দকে অর্থবোধক হতে হবে। যদি তার অর্থ না থাকে তাহলে সেটা শব্দ হবে না। তাহলে প্রশ্ন যদি হয় যে শব্দ কখন হয়, বা শব্দ বর্ণের মিলনে ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টিকে শব্দ কখন বলবো, এর উত্তর হবে যে যখন বর্ণ সমষ্টির অর্থ প্রকাশিত হবে তখন তাকে আমরা শব্দ বলবো, এবং অর্থ প্রকাশিত না হলে তাকে আমরা শব্দ বলবো না। শব্দের মূল বৈশিষ্ট্যই হলো তার অর্থ থাকতে হবে। এছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে: শ্রুতি মধুরতা, ভাব প্রকাশক ধ্বনি সমষ্টি, এই ধরনের বৈশিষ্ট্য করা যায়। এই শব্দ বাক্য গঠনের মূল উপাদান। আমি একটু আগে বললাম বর্ণের সঙ্গে বর্ণযুক্ত শব্দ তৈরি করছে। এই শব্দ থাকে বলেই পদ তৈরি হয়ে একটা বাক্য তৈরি হয়। এই বাক্য মানুষের মনের ভাব প্রকাশ করে থাকে। তাহলে বাক্য যেহেতু মনের ভাব প্রকাশ করে, সেই দিক থেকে মানুষের ভাব প্রকাশের অন্যতম একটি উপাদান হলো শব্দ। সেটি বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয়ে একটি বাক্য গঠন করে এবং ভাব প্রকাশ করে থাকে। তাহলে বাক্যের মূল উপাদান হলো শব্দ। এই শব্দ শুধু যে বর্ণ আর বর্ণের সমষ্টিতেই তৈরি হয় তা না, অর্থাৎ আমরা এর আগে দল বা অক্ষর পড়েছি। যেমন এখানে একটা শব্দ নিই, যেমন শব্দটাই নিলাম। এই শব্দে আমরা দেখেছি সব সব যোগ দ, দুইটা দল মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত হয়েও যেমন শব্দ তৈরি হয়, তেমনি একটা অক্ষর বা দলের সমন্বয়েও শব্দ তৈরি হচ্ছে। এই শব্দকে আমরা উৎপত্তির দিক থেকে প্রায় 5টি ভাগে ভাগ করেছি। উৎপত্তি বলতে বোঝানো হচ্ছে কোথা থেকে সৃষ্টি হয়েছে বা তৈরি হয়ে এসেছে। বাংলা ভাষা সাধারণত সংস্কৃত থেকে আসা একটি ভাষা, কিন্তু সরাসরি সেই সংস্কৃত থেকে আসেনি। অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। সংস্কৃত থেকে এসেছে মাগধী, হ্যাঁ, এখানে অর্ধমাগধী বা এগুলো রয়েছে। তার পাশাপাশি অবহট্ঠ রয়েছে। আমি পুরো ভিতরে বললাম না, মেন কয়েকটা বললাম। অবহট্ঠ, এই ধরনের যে কতগুলো পরিবর্তন সময়ের মধ্যে দিয়ে এসেছে, সেই পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তাহলে শব্দগুলোরও অনেক ধরনের পরিবর্তন হয়ে বর্তমানের আধুনিক রূপ লাভ করেছে।
সেদিক থেকে প্রথম বিভাজনকে বলা হয়েছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 ভাগে উৎপত্তিগত দিক থেকে বিভাজন করা হয়েছে। এতগুলো শব্দ একটা ভাষাতে এসে যুক্ত হয়েছে। অনেকগুলো শব্দ একসঙ্গে যুক্ত হওয়া বা রাখা বা অনেক শব্দের মালাকে আমরা বলছি শব্দ ভাণ্ডার। অর্থাৎ সহজভাবে যদি বলি, শব্দের ভাণ্ডারকে বা শব্দের মালাকে একসঙ্গে আমরা বলবো ভাণ্ডার। যেমন চাল ডাল যেখানে রাখি একসঙ্গে সেগুলোকেও আমরা ভাণ্ডার বলি বা ভাণ্ডার ঘর বলে থাকি, চালের ভাণ্ডার বা ধানের ভাণ্ডার এরকম। তো এখানে অনেক শব্দ রয়েছে, এই শব্দকে আমরা বলছি শব্দ ভাণ্ডার। এই শব্দ ভাণ্ডার অন্য নামেও পরিচিত হতে পারে অভিধান হিসাবে। আমরা যেমন অভিধান বা ডিকশনারিগুলোকে পাই, সেখানে আমরা দেখব বর্ণনানুক্রমে বা বর্ণ অনুক্রমে, এটাকে একসঙ্গে বলা হয় বর্ণানুক্রমে। বর্ণানুক্রমে এই বর্ণ অনুসারে সাজানো শব্দের ভাণ্ডারকে আমরা বলছি অভিধান। এখানে আরেকটা নতুন শব্দ তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি। থিসরাস বলে আরেকটি নতুন শব্দ তৈরি হয়েছে বর্তমানে, ভাষা বিজ্ঞানের দিক থেকে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো অভিধান এবং থিসরাস প্রায় একই রকমের একটি গ্রন্থ বা শব্দের ভাণ্ডার, কিন্তু অভিধানে বর্ণানুক্রমে সাজানো থাকে শব্দগুলো, আর থিসরাসে বর্ণানুক্রমে সাজানো থাকে না, এখানে গুচ্ছ আকারে সাজানো থাকে। গুচ্ছ বলতে বোঝানো হচ্ছে, সাপোজ তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো শপিং প্ল্যাটফর্মগুলো যে রয়েছে, সেখানে শপিং করতে গিয়ে যদি আমরা কোনো জিনিসের নাম নাও জানি, তো সেখানে আমরা কি করি, যদি ইলেকট্রনিক্স মানে কম্পিউটার কিনতে চাই বা ল্যাপটপ কিনতে চাই, তাহলে আমরা ওখানে চলে যাই, ইলেকট্রনিক্স বলে যে একটা অপশন আছে, ওই গুচ্ছ ইলেকট্রনিক্স অপশনে গেলে আমরা পুরো ইলেকট্রিক যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে থিসরাসে একটা করে গুচ্ছ থাকে। সাপোজ আমরা যদি একটা শব্দ খুঁজবো, তোমার ধরে নিলাম পেয়ারা, পেয়ারার সেই নামটা আমাদের এই সময় মনে নেই, কিন্তু আমাদের মনে আছে যে এটা একটা ফল, তাহলে আমরা সরাসরি ফলের অপশনে চলে যাব, তাহলে ওখানে ধীরে ধীরে খুঁজলে পেয়ে যাব যে এই যে এটা রয়েছে তোমার। হ্যাঁ, একটু পরে ফোন করছি, দাঁড়াও সমীরন। হুম। তো তাহলে থিস্টাস, একটু পরে ফোন করছি, অনলাইনে আছি। তাহলে আমরা অভিধানকেও শব্দ ভাণ্ডার হিসাবে পেলাম, এটা বর্ণনা অনুক্রমে বা বর্ণ অনুসারে সাজানো থাকে, সেখানেও সমার্থক শব্দ বা প্রতিশব্দ খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি একটি নতুন শব্দ ভাণ্ডার, সেটা হলো থিসরাস। এই থিসরাসেও তোমার প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় শব্দ অনুসারে, কিন্তু এখানে শব্দগুলো বর্ণানুক্রমে সাজানো থাকে না, এখানে গুচ্ছ হিসাবে সাজানো থাকে। এটা একটা নতুন ভাবনা, নতুন ভাষা বিজ্ঞানের দিক থেকে পরিভাষাটি তৈরি করা হয়েছে। এটাকে বাংলা করা হয়েছে রত্নাগর বলা হয়েছে। রত্নের আগর, রত্নের জায়গা, এই হিসাবে এটাকে রত্নাগর বলা হয়। রত্নাগর বাংলা পরিভাষা থেকে থিসরাস শব্দটি, এই পরিভাষাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। দেখলাম আমরা তাহলে উৎপত্তিগত দিক থেকে শব্দ ভাণ্ডার বা শব্দকে আমরা 5 ভাগে ভাগ করেছি, আর গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক এবং সাধিত। এছাড়া অর্থমূলক ভাবে ভাগ করা হয়েছে, যৌগিক, রূঢ়, যোগরূঢ় এবং নবসৃষ্ট।
কোথায় পারিভাষিক শব্দ একটু আগে আমি বললাম যেটা। তাহলে উৎপত্তিগত দিক থেকে আমরা দেখেছি 5 ভাগে ভাগ করে। তৎসম শব্দ প্রথম বিভাগের নাম। তৎসম শব্দটির মধ্যে রয়েছে তৎ এবং সম। তৎ মানে হচ্ছে এখানে তার, তার সম মানে সমান। তাহলে তার সমান বলতে এখানে বলা হয়েছে সংস্কৃত শব্দকে। এটা একটু মনে রাখবে যে তার সমান বলতে বোঝানো হচ্ছে এখানে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। সরাসরি বলবো না যে সংস্কৃত ভাষা থেকেই তৈরি হয়েছে, না। যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষা জননী হলো সংস্কৃত ভাষা, নয়। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে সরাসরি উৎপত্তি হয়নি, নানা পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা, বর্তমানের আধুনিক বাংলা তৈরি হয়েছে। হ্যাঁ স্যারজি, একটু পরে ফোন করছি। হ্যাঁ একটু পরে ফোন করছি, অল্প অনলাইনে আছি তো। আহ, আচ্ছা, তো আমরা দেখলাম তৎসম। তৎসম শব্দটি দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। তৎ বা তার সম, অর্থাৎ তার সমান, সংস্কৃতের সমান। এখানে বললাম যে সংস্কৃতের সমান বললেও শব্দ কতগুলো সরাসরি এসেছে, কতগুলো আবার পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। যে শব্দটা সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকেই আমরা বলবো তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দটা অপরিবর্তিতভাবে, অর্থাৎ কোনো পরিবর্তন না হয়ে বা বিবর্তন না হয়ে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, তাকেই আমরা বলছি তৎসম শব্দ। এই ধরনের শব্দগুলো যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, এই শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। আমি বলবো যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ বা অন্যান্য শ্রেণীগুলো যে রয়েছে সেগুলো বের করতে গিয়ে অনেকে কতগুলো সূত্র আকারে ধারাবাহিকভাবে মুখস্থ করে রাখে, কিন্তু আভিধানিকগত দিক থেকে এগুলো মুখস্থ করে রাখাটা একটু টাফ হয়ে যায়। তো সেই জায়গা থেকে কমসে কম 85 থেকে 90% একটা আইডিয়া কাজ করে, যেটা হচ্ছে যে শব্দগুলো একটু ভারী হয়, ভারী বলতে শব্দগুলোর অর্থগত দিক থেকে এবং উচ্চারণগত দিক থেকে একটা গাম্ভীর্য থাকে, সেই শব্দগুলোকে সাধারণত সংস্কৃত শব্দ ধরা ধরা হয়ে থাকে। কারণ সংস্কৃত এমন একটি ভাষা, এটি একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। এবার সংস্কৃত ভাষা মানে নিজেই স্বনির্ভর, নিজের জন্য বা নিজের ভাব প্রকাশের জন্য অন্য ভাষা থেকে কোনোদিনও ধার নেয় না, আবার অন্য ভাষাকে ধার দিতে পারে। তো এই ধরনের একটি ভাষায় সাধারণত একটা গাম্ভীর্য, একটা অর্থ গভীরতা থেকে যায়। যদি মনে হয় যে কোনো শব্দগুলোর অর্থ গভীরতা একটু গভীর, একটা গাম্ভীর্যতা রয়েছে বলতে গিয়ে বা উচ্চারণ করতে গিয়ে একটু হলেও কষ্ট সহিষ্ণুতা হচ্ছে, কষ্ট স্বীকার করতে হচ্ছে, তখন সেই শব্দগুলোকে আমরা তৎসম বলতে পারি। আবার কেউ যদি মুখস্থ করে রাখতে পারো কিন্তু প্রায় 60 থেকে 70% শব্দ সংস্কৃত থেকে আসা, সেগুলো মুখস্থ করে রাখাটাও অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জায়গায় আমি বলবো একটু হলেও ভাববে যে সেখানে অর্থ গভীরতাটা চিন্তা ভাবনা করবে, তাহলে সহজে হয়তো নির্ণয় করা যেতেও পারে। যেমন চন্দ্র, চন্দ্র না বলে যদি আমি চাঁদ বলে দিই, তাহলে দেখো চাঁদ শব্দটা উচ্চারণে বা অর্থ গভীরতা যেরকম, চন্দ্র শব্দটি উচ্চারণে এবং অর্থ গভীরতা হলেও একটু ফারাক মনে হয়। চন্দ্র উচ্চারণের সময় হলেও আমাদের একটু হলেও পরিশ্রম
বেশি, সেই জায়গায় আমরা চন্দ্রকে তৎসম হিসেবে চিহ্নিত করতে পারি। তবে আমি এটা একেবারেই তোমাদের পারফেক্ট এবং এটাই শেষ কথা বলে বলবো না, এটা একটা টেকনিক হিসেবে তোমাদেরকে বলে রাখলাম। সেভাবেও আমরা নির্দিষ্ট নির্বাচন করতে পারি শব্দটাকে তৎসম হিসেবে। অর্ধ তৎসম, দেখো তৎসম শব্দটির অর্থ বলেছি তার সমান মানে সংস্কৃতের সমান। অর্ধ বলতে এখানে আধখানা বলেছে, আধা আধি বলেছে, তাহলে বোঝা যাচ্ছে যে সংস্কৃত থেকে সরাসরি আসেনি। সংস্কৃত থেকে সরাসরি না এসে মাঝখানে কি হয়েছে, একটা বিবর্তন হয়েছে, একটা পরিবর্তন দেখা দিয়েছে। এই যে মাঝখানে পরিবর্তন, আমি বলেছিলাম ভাষাগত দিক থেকে বাংলা ভাষা নানান পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। মাগধী, প্রাকৃত, মাগধী, অর্ধমাগধী, অবহট্ঠ, এই ধরনের কতগুলো পরিবর্তন রয়েছে মাঝখানে সময়ের অনুসারে। সেই পরিবর্তনের জায়গাতে কিছুটা হলেও দেখা যায় তোমার শব্দের পরিবর্তন হয়েছে, ওখানে কিছুটা হলেও একটা ধ্বনিগত পার্থক্য তৈরি হয়েছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে জ্যোৎস্না, কেউ কেউ জ্যোৎস্না এভাবে উচ্চারণ করে থাকে, হ্যাঁ, শ্রাদ্ধ শ্রাদ্ধ, গৃহিণী গিন্নি বলে থাকে, বৈষ্ণব বৈষ্টম বা বৈষ্টুম বলে থাকে। যে এই যে মেইন তৎসম শব্দটা থেকে একটু হলেও পরিবর্তন দেখা গেল, এই পরিবর্তন বা বিবর্তিত শব্দটিকেই আমরা বলবো অর্ধ তৎসম। অর্থাৎ আমরা বলতে পারি যে শব্দটা সংস্কৃত থেকে সরাসরি না এসে কিছুটা হলেও পরিবর্তন হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে আমরা বলবো অর্ধ তৎসম। তাহলে আমরা এখানে আগের সেই তৎসমের মতো করে একটা টেকনিক ব্যবহার করতে পারি, এরকম যে তৎসম শব্দটাতে একটু গাম্ভীর্যতা রয়েছে, একটু অর্থ গভীরতা রয়েছে, কিন্তু অর্ধ তৎসমে সেই শব্দটার একটা বৃহত্তর রূপ তৈরি হতে পারে, আর সেটার অর্থ গভীরতা কিছুটা হলেও কম থাকছে, গাম্ভীর্যতাটা নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বনি পরিবর্তনের একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। সেই ধরনের শব্দগুলোকে আমরা বলবো অর্ধ তৎসম। কিন্তু মুখস্থ করে করাটা একটু আমার কাছে টাফ মনে হয়েছে, কারণ তোমরা যদি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে দেখো, সেখানে কত বড় একটা বই, সেখানে অনেক ধরনের অর্ধ তৎসমের শব্দগুলো উল্লেখ করা আছে, তৎসম শব্দের উল্লেখ করা আছে, সবগুলোকে মনে রাখা সম্ভবও না। আর পরীক্ষা, এটা তো বাঁধা ধরা সিলেবাসের পরীক্ষা নয়, কোন শব্দ তুলে দেয় সেটা নির্বাচন করা বা সিলেক্ট করা একটু অসুবিধেতে হয়। যদি এইভাবে একটু চিন্তা ভাবনা করা যায়, স্বাভাবিকভাবে হয়তো লেগে যাওয়ার চান্সটা বেশি থেকে থাকে এই শব্দ ভাণ্ডারের দিক থেকে। এবার চলো তৃতীয়তে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটা বলছে তদ্ভব। তদ মানে তার, একটু আগে বলেছি। ভব মানে হচ্ছে জাত বা জন্ম করা, অর্থাৎ তার থেকে জন্ম হওয়া। কার থেকে জন্ম হওয়া? আমরা দেখেছি সংস্কৃত ভাষার বিবর্তন পরিবর্তনের মধ্যে দিয়ে যেহেতু আমাদের এই নব্য ভারতীয় বাংলা ভাষা তৈরি হয়েছে, সেখানে তাহলে সংস্কৃত থেকে জাত হয়েছে, সংস্কৃত থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে সংস্কৃত থেকে যার জন্ম হয়েছে, তাহলে নতুন করে একটা রূপ লাভ করেছে, এই নতুন রূপটাকে আমরা বলছি তদ্ভব শব্দ। তাহলে আমরা দেখলাম তার থেকে জাত বা সংস্কৃত থেকে তৈরি হওয়া একটি শব্দকে আমরা বলছি তদ্ভব শব্দ। এখানে যেমন বলা হয়েছে বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত অপভ্রংশ থেকে যেসব শব্দ এসেছে, অর্থাৎ প্রাকৃত অপভ্রংশ শব্দের এই যে পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন করে একটা শব্দ তৈরি হয়েছে, সেই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। যেমন এখানে হস্তি দিয়েছে, হস্ত, হস্ত প্রাকৃতে হয়েছে হত্থ, হত্থ থেকে হাত হয়েছে, তাহলে হস্ত, হস্ত থেকে হত্থ, হত্থ থেকে হাত হয়েছে। যাদের বাংলা তোমার অনার্স ছিল তারা হয়তো একটু বেশি জানতে পারবে। সেখানে আমরা ভারতীয় আর্য ভাষার
মানে পরিবর্তন কিভাবে এসেছে বা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ কিভাবে হয়েছে সেই ইতিহাসে অনেকটা এই সব পরিবর্তনের ইতিহাস বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে মাঝখানে পরিবর্তন হলো, এইটা তো প্রায় অপভ্রংশের মধ্যে থেকে গেল। এই সংস্কৃতটা এর মাঝখানেরটাকে আমরা অপভ্রংশ বলবো, সরি, অর্ধ তৎসম বলবো। এবং তার থেকে পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন একটা শব্দ তৈরি হলো হাত, সেটাকে আমরা বলবো তদ্ভব শব্দ। তাহলে এইখানে দেখবো আমরা সংস্কৃত শব্দে একটু ধ্বনি গাম্ভীর্যতা থাকে, তারপরে একটু ধ্বনি পরিবর্তন হয়, প্রায় অর্থ গাম্ভীর্যতা হারিয়ে যাওয়ার মতো হয়। কিন্তু যখনই তদ্ভব শব্দ তৈরি হয়ে যায় তখন সেখানে গাম্ভীর্যতাটা প্রায় হারিয়ে যায়, সরলতা একটা দেখা যায় বেশি। সেই সরলতার দিক থেকে আমরা এটাকে নির্বাচন করতে পারি তদ্ভব হিসেবে। হুম। তো এখানে আরেকটা উদাহরণ যেমন রয়েছে চর্মকার, চম্মোয়ার। হ্যাঁ, এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন এসেছে। আর এখানে চামার এসেছে। চর্মকার যখন উচ্চারণ করছি একটা বড় গাম্ভীর্যতা রয়েছে, সেই গাম্ভীর্যতাটা দেখা যায় তদ্ভবতে এসে হারিয়ে যাচ্ছে। এই তদ্ভব শব্দকেই বাংলা ভাষার নিজস্ব শব্দ বলা হয়। এটা মনে রাখবে, বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে তোমার তদ্ভবকে নির্বাচন করা হয়ে থাকে। তারপরে দেশি শব্দ। দেশি শব্দ বলতে বোঝানো হচ্ছে তোমার, যেহেতু ভারতবর্ষ একটা মাল্টিলিঙ্গুয়াল একটি রিজিয়ন, এলাকা, ভারতবর্ষে নানা ভাষা নানা মত চলে, এই জায়গাতে দাঁড়িয়ে বাংলা ভাষী এলাকার বাইরেও অনেক অন্য ভাষাভাষী মানুষেরাও এসে বসবাস করেছে, বা এখানকার আদি বসতি জনগোষ্ঠী ছিলই, তাদের মুখের ভাষাও বাংলা ভাষাতে এসে প্রবেশ করেছে। সেই শব্দগুলো বাংলা হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোকেই আমরা দেশি শব্দ বলা হচ্ছে। অর্থাৎ বাংলার বাইরে দেশীয় ভাষা থেকে যে ভাষাগুলো বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই ভাষাগুলোকে আমরা দেশি শব্দ বলবো। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আদিবাসীদের ভাষাগুলোকে, কারণ মনে করা হয় ভারতবর্ষের মূল ভূখণ্ডের প্রথম বসতি স্থাপন করে বা আদি বাসিন্দা, সেই আদিবাসীদের কোল, ভিল, মুন্ডা আদিবাসীদেরকেই মনে করা হয়ে থাকে। ভাষাতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক দিক থেকে সে আদিবাসীদেরকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো তাদের বাসস্থান যেহেতু এখানে ছিল, নানান সংমিশ্রণের মধ্যে দিয়ে তাদের ভাষার শব্দ আমাদের তোমার বাংলা ভাষায় প্রবেশ করেছে বা বাংলা ভাষায় গৃহীত হয়েছে। সেই ভাষার শব্দগুলোকে আমরা বলবো দেশি শব্দ। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, কোল, মুন্ডা, ভীম, খোকা, চাপা, কুলা, কঞ্জ। এটা সাধারণত দেশীয় শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এখানে পেট বা উদর শব্দটিকে বলা হয়েছে তামিল ভাষা থেকে, দেশের একটা ভাষা থেকে নেওয়া হয়েছে। বিদেশি ভাষা এই দেশের উল্টো বিপরীত, দেশের বাইরে যেসব ভাষা রয়েছে সেই ভাষাগুলো থেকে গৃহীত হয়েছে। সেখানে গোটা বিশ্বের ভারতীয় ভাষাগুলোর বাইরে গোটা বিশ্বে যতগুলো ভাষা মানে ব্যবহার হয় সেই ভাষাগুলোর থেকে নেওয়া, কিন্তু বাংলায় ব্যবহার হচ্ছে। যেমন আমরা যদি কাপ ব্যবহার করে থাকি বেশি, কাপের পরিবর্তে বাংলা করেছি আমরা, কিন্তু সেটা অতটা ব্যবহারই করি না। কারোর মুখে কোনোদিনও শুনতে পাবে না যে কাপের পরিবর্তে পেয়ালা ব্যবহার করেছে, যে এক পেয়ালা চা দাও বললে, গ্রামগঞ্জে বা কোথাও যদি বলে ফেলো তো সেটা কেউ বুঝতেই পারবে না। চা খেতে গিয়ে তোমাকে চাই দেবে না, যে কি পেয়ালা চাচ্ছে তারা বুঝতেই পারবে না। তো সেই জায়গা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে কাপ। তাহলে এই যে একটি ইংরেজি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিল, সেটা তখন হয়ে গেল একটি বিদেশি শব্দ। কিন্তু বাংলার ভূখণ্ডে নানা বিদেশি জাতি নানা সময়ে বিভিন্ন সময়ে শাসন করেছে, ব্যবসা বাণিজ্য করতে এসেছে, নিয়ন্ত্রণ করেছে। তার ফলে তাদের যে ব্যবসা বাণিজ্যেই হোক বা রাজশাসনেই হোক, সেই দিক থেকে
তাদের ভাষাও তাদের সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। সেই শব্দগুলোকে আমরা বলবো বিদেশি ভাষা। বিশেষত আহ, যখন তোমার মুঘল সাম্রাজ্যের প্রবেশ ঘটে, মুঘল সাম্রাজ্য একটা বড় শাসন কার্য দেখা যায়, তখন থেকেও একটা প্রভাব রয়ে গেছে, বা মুসলমানি শাসন ব্যবস্থা যখন চালু হয়ে গেছে তখন আরবি শব্দের প্রভাব হয়েছে। কিংবা একসময় পার্সি, ফার্সি এইসব ভাষা গোষ্ঠী মানুষদেরও একটা প্রাধান্য ছিল ভারত তথা বাংলায়। তাদের সেই ভাষা এবং সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলাতেও শব্দ ঢুকেছে। তো আরবি শব্দ সাধারণত ধর্ম সংক্রান্ত অনেক কতগুলো শব্দ রয়েছে, এগুলো তোমরা সহজেই নির্বাচন করতে পারবে, বুঝতে পারবে যে আরবি শব্দগুলো সেগুলো ধর্ম সংক্রান্ত হিসেবেই ব্যবহার হয়ে থাকে। প্রশাসনিক স্তরেও আরবি শব্দ এবং ফার্সি শব্দ এই দুটোই সাধারণত ব্যবহার হয়েছে। এই দুইটা জায়গায় এখন অবধি যে প্রশাসনিক স্তরে যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে, প্রায় 95% শব্দই আরবি এবং ফার্সি এখন অবধি আমাদের প্রশাসনিক স্তরে ব্যবহার হয়ে থাকে। যেমন আদালত, উকিল, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, গায়েব, দোয়াত, মহকুমা, মুনসেফ, মোক্তার, এগুলো আরবি শব্দ। ঠিক একইভাবে ফার্সি শব্দতেও রয়েছে, দেখো এখানে রয়েছে জবানবন্দি, দপ্তর, দরবার, দোকান, দৌলত, নালিশ, বান্দা। একটু চিন্তা ভাবনা করবে যে ফার্সি বা আরবি, যদি আইন আদালত সম্পর্কিত কোনো প্রশ্ন এসে থাকে তাহলে ফার্সি কিংবা আরবি শব্দের মধ্যে হতে হবে। এটা কমসে কম 95%, মানে 95 কেন বলবো, 99ই বলা যায়, যতগুলো শব্দ আছে তার মধ্যেই ব্যবহৃত হয়। এছাড়া বিবিধ বলেছে, বিবিধ বলতে অন্যান্য ভাষা থেকে রয়েছে। ইংরেজি ভাষার সবচেয়ে বড় একটি অবদান আমাদের বাংলা ভাষা ব্যবহার করার জন্য। ইংরেজি, কারণ তারা 200 বছর প্রায় শাসন করে গেছে। এই 200 বছরে বাংলা, ভারত তথা বাংলার সমস্ত মানুষগুলোকে কেরানি তৈরি করতে চেয়েছে। কেরানি তৈরি করতে গিয়ে তাদের মতো মানুষজনকে বানাতে চেয়েছিল, যেটা পরিবেশ থেকে এখন অবধি যদিও আমরা বেরোতে পারি নাই, বা বিশ্বায়নের যুগে আরো বেশি বেশি করে যুক্ত হচ্ছি, সেই জায়গায় ইংরেজি পরিবর্তিত হয়ে হোক আর অপরিবর্তিত হয়ে হোক অনেক শব্দ এখন অবধি ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যেখানে অনেক নানা জায়গার মানুষ একসঙ্গে বসবাস করে সেখানে আরো বেশি করে ব্যবহার হয়ে থাকে। যেমন চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, ব্যাংক, এগুলো প্রত্যেকটাই বেশি ব্যবহার হয়ে থাকে। ব্যাংকের বাংলা যদি কাউকে জিজ্ঞাসা করা যায় সহজে কিন্তু বলতে পারবে না। আমারও কিন্তু অনেক কনফিউশন হয়ে গেছে ব্যাংকের পরিভাষা আদৌ তৈরি হয়েছে কিনা। তোমরা যদি পারো একবার চেষ্টা করে দেখবে যে ব্যাংকের বাংলা কি বা পরিভাষা কি, বাংলায় কি বলে ব্যাংকে, একটু বের করে রাখার চেষ্টা করবে। তো পরিবর্তিত হোক অপরিবর্তিত হোক সেই অনুসারে আমাদের বাংলা ভাষায় ইংরেজি ভাষাও স্থান করে নিয়েছে। এটা সহজ, ইংরেজি শব্দ সহজেই আমরা নির্বাচন করতে পারবো, সেটাতে আশা করি কারোরই অসুবিধা হবে না। বিশেষ করে প্রশ্নে আসে এই শব্দগুলো থেকে পর্তুগিজ। এখানে যে কয়েকটা উল্লেখ করা আছে এগুলো বেশ ইম্পর্টেন্ট, এছাড়াও আরও অনেক রয়েছে, সেগুলো তোমরা একটু হলেও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অভিধানটাকে মুখস্থ করার দরকার নেই। আমি শুধু বলবো চোখ বুলিয়ে নেওয়ার জন্য এই শব্দগুলোর বাইরে একটু হলেও দেখে নেবে, কোনো অবসর সময়ে তোমরা একটু চোখ বুলিয়ে নিলে তাহলেই হয়ে যাবে। আশা করি ওই অপশন পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আইডিয়া কাজ করে যাবে। ফরাসি শব্দ ওলন্দাজ, গুজরাটি, হরতাল, এই শব্দটা সবচেয়ে বেশি পপুলার। পাঞ্জাবি, তুর্কি, চীনা, চা, চিনি, চ চ দিয়ে যে সমস্ত বেশি উচ্চারণ হয়ে থাকে অনেকে বলে থাকে, তবে এটা একেবারে 100% তোমার নিশ্চিত না যে চা চ দিয়ে উচ্চারণ করলেই সেগুলো চায়না হবে বা চীনা শব্দ হবে। হ্যাঁ, মায়ানমার, জাপানি, হিন্দি, এতগুলো ভাষা থেকে শব্দ আসার মূল কারণই হলো
বাংলা ভাষায় বাংলায় অনেক জাতি গোষ্ঠীর প্রবেশ, সেই ব্যবসা বাণিজ্য বা তোমার শাসন কার্যের কারণেই, যে কোনো কারণেই হোক তারা এসেছে এবং এখানে অনেক সময় ধরে কাটিয়ে বসতি বা বসতির ফলে এগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তো এই সব পরিবেশ পরিস্থিতির জন্য হ্যালো, আরে একটা অনলাইন ক্লাসে আছি, একটু পরে ফোন করি। এই কারণে বাঙালি জাতিকে একটি সংকর জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। অনেকে মনে করে ভাষাটাও একটি সংকর ভাষা, অর্থাৎ এত ভাষার মিশ্রণে তৈরি হয়েছে। সেই মিশ্রণের ফলে অনেকে মনে করে যে বাংলা ভাষাকে একটা পূর্ণাঙ্গ ভাষা বলা যেতে পারে না, একটা সংকর ভাষায় বা মিশ্র ভাষায় পরিণত হয়েছে। এছাড়াও মিশ্র শব্দ রয়েছে। মিশ্র শব্দটিতেই বোঝা যাচ্ছে মিশিয়ে যাওয়া, অর্থাৎ এক ভাষার সঙ্গে আরেক ভাষার যুক্ত হওয়ার ফলে বা মিশিয়ে যাওয়ার ফলে একটি নতুন শব্দ তৈরি হয়েছে। সেই শব্দকে আমরা বলবো মিশ্র শব্দ। বিশেষ করে সমাসবদ্ধ যে পদগুলো রয়েছে সেই সমাসবদ্ধ পদগুলোকেই মিশ্র শব্দ বলা হয়ে থাকে। তাহলে একটি সমাসহীন শব্দ বা সমাসবদ্ধহীন একটি শব্দকে আমরা সহজে মিশ্র শব্দ বলবো না। মিশ্র শব্দ হতে গেলে তাকে একটা সমাসবদ্ধ পদ হতে হবে। যেমন এখানে বলেছে রাজা বাদশাহ, রাজা নৃপ, এটা একটা তৎসম সংস্কৃত শব্দ, সেটার সঙ্গে একটি ফার্সি শব্দ যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ, খ্রিস্ট যোগ অব্দ, খ্রিস্ট অব্দ, খ্রিস্ট খ্রিস্টকে কেন্দ্র করে অব্দ তৈরি হয়েছে, খ্রিস্টাব্দ। তো এখানে ইংরেজি এবং তৎসম শব্দ যুক্ত হয়েছে। এইভাবে মিশ্র শব্দ তৈরি হয়, অর্থাৎ দুই বা ততোধিক ভাষার মিশ্রণে, ভাষাগত শব্দের মিশ্রণে যদি কোনো নতুন শব্দ তৈরি হয়, সেটা যদি সমাসবদ্ধ পদ হয়ে থাকে, তাহলে আমরা তাকে মিশ্র শব্দ বলবো। এখানে অন্যতম বৈশিষ্ট্য হলো দুইটি শব্দ মিলিত হবে বা ততোধিক শব্দ মিলিত হতে পারে নতুন শব্দ গঠন করে। এটা গেল আমাদের উৎপত্তিগত দিক থেকে। তো সেই জায়গায় আবারও বলবো যে যদি মুখস্থ করে করে রাখতে পারো শ্রেণীগুলোকে, যে এটা তৎসম, এটা অর্ধ তৎসম, এটা দেশি, এটা বিদেশি, তাহলে খুব ভালো। কিন্তু কেউ যদি মুখস্থ করতে না পারো, তাহলে অবসর সময়ে একটু একটু হলেও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বইটাকে একটু করে করে দেখা যেতে পারে। তাছাড়াও তৎসম নির্বাচন করতে গিয়ে বলেছি শব্দটি উচ্চারণের সময় একটু দেখবে যে এটা কতটা গভীরতা রয়েছে, অর্থ কতটা গাম্ভীর্যতা আনছে, সেটার উপর নির্ভর করে উত্তর করা যেতে পারে। অর্ধ তৎসমে ঠিক একইভাবে ওটাকে যে শব্দটা দেওয়া থাকবে, যদি অর্ধ তৎসম মনে হয়, ওইটার তৎসম শব্দ কি ছিল সেটা একটু ভাবতে লাগবে, ওইটা থেকে কতটা পরিবর্তন হয়েছে কিনা বা কতটা ধ্বনি পরিবর্তনের দেখা যাচ্ছে সেটা ভেবে সেটা নির্বাচন করার চেষ্টা করবে। আর তদ্ভব, তৎসমের একটু হলেও হালকা গাম্ভীর্যতা কম থাকবে, সহজ সরলতা বেশি থাকবে, সেই দিক থেকে নির্বাচন করা যেতে পারে। তবে এই টেকনিকটাকে আমি 100%ই নির্ভরযোগ্য বলবো না, কিন্তু অনেকটা কাজে লেগে যেতে পারে। তো এখন আমরা আলোচনা করব গঠন অনুসারে, এটা একটু গুরুত্বপূর্ণ। গঠন অনুসারে শব্দকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা মৌলিক শব্দ, সাধিত, আরেকটা সাধিত শব্দ। মৌলিক শব্দে আমরা মৌলিক ধ্বনি পেয়েছি, যেরকম যে ধ্বনিগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে আমরা বলেছিলাম মৌলিক ধ্বনি। ঠিক একইভাবে মৌলিক শব্দেও
বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ বিশ্লেষণ করলে তার অর্থ সঙ্গতি থাকে না। যে শব্দটা ভাঙা যায় তার মানে গঠনের দিক থেকে সেই ভাঙা অংশটাতে কোনো ধরনের অর্থ সঙ্গতি থাকে না। যেমন এখানে উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, গোলাপ শব্দটিকে দেওয়া হয়েছে, গোল শব্দটি পাওয়া যায়, ঠিক আছে, গোল যোগ আপ যদি আমি দুটা ভেঙে দিই, গোল শব্দটি কিন্তু গোলাপ শব্দটিকে ইঙ্গিত করে না। গোল শব্দটি একটা গোল বৃত্তাকারকে ইঙ্গিত করে, তাহলে গোল শব্দের সঙ্গে গোলাপ শব্দের একটা অর্থ সঙ্গতি থাকছে না। এই অর্থ সঙ্গতি না থাকার কারণে গোলাপ শব্দটিকে আমরা বলবো মৌলিক শব্দ। কিন্তু এই শব্দটিকে যদি গোলাপি দেওয়া হয়, তাহলে গোলাপি শব্দটি থেকে দেখো, গোলাপ শব্দটা যখন আমি এখানে গোলাপ শব্দটিকে আমি যখন এখানে লিখছি তার সঙ্গে ই ভেঙে দিলাম, তখন কিন্তু তার অর্থ সঙ্গতি থাকছে, অর্থাৎ গোলাপ আর ই মিলে গোলাপি হয়েছে, তাহলে গোলাপকেই নির্দেশ করছে এখানে। তাহলে এটাকে আমরা মৌলিক শব্দ বলবো না। মৌলিক শব্দ তখনই বলবো যখন এই শব্দটাকে না ভেঙে না সরি ভাঙলে তার অর্থ সঙ্গতি থাকবে না, তখন তাকে আমরা বলবো মৌলিক শব্দ। আর যদি সেটা অর্থ সঙ্গতি থেকে যায়, ভাঙার পরেও অর্থ সঙ্গতি থেকে যায়, তাহলে তাকে আমরা বলবো সাধিত শব্দ। অর্থাৎ শব্দ বিশ্লেষণের পরে যদি অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায়, তাহলে আমরা বলবো তাকে সাধিত শব্দ। আর অর্থ সঙ্গতিপূর্ণ যদি পাওয়া না যায়, তাহলে আমরা তাকে বলবো মৌলিক শব্দ। এই দুইটা শব্দের এইটুকুই বিভাগ রয়েছে। যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে নাকের। নাক শব্দটিতে এখানে দেওয়া হয়েছে নাক ফুল। নাক আর ফুল দুটাকে যখন ভেঙে দিলাম, তখন নাক কিন্তু বোঝাচ্ছে যে হ্যাঁ নাকেই মানে নাকটাকেই বোঝাচ্ছে, অন্য কিছুকে বোঝাচ্ছে না। তো সেই দিক থেকে हेलो सर। ओ मेरा थोड़ा लेट होगा, आज वो क्लास 1 है तो। कौन कौन? सबीर सर, ये अमिताभ सर है, थोड़ा नॉक कीजिए वहाँ पे। अमिताभ जी,
আওয়াজ কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি না কখন কেটে গেছে। আচ্ছা, মৌলিক শব্দ এবং সাধিত শব্দের এখানে এই পর্যন্ত তো আমরা সবাই বুঝেছি। ঠিক আছে, আমরা শব্দকে গঠনগত দিক থেকে দুভাগে ভাগ করেছি, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। সাধিত শব্দের অর্থ হলো আসলে সম্পাদন করা, তৈরি করে দেওয়া। তো মৌলিক শব্দ এবং সাধিত শব্দের মধ্যে পার্থক্য হলো এই যে মৌলিক শব্দ বিশ্লেষণ করা যায় না, যদি বিশ্লেষণ করি তাহলে সেখানে কোনো অর্থ সঙ্গতি থাকে না। আর সাধিত শব্দে শব্দটাকে বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করলে অর্থসঙ্গতি থাকে না, অর্থসঙ্গতি থাকে। তো সেই জায়গা থেকে আমি এখানে যেমন উদাহরণটাকে বলা হয়েছে গোলাপ শব্দটি, গোলাপ শব্দটি যদি ভাঙি তাহলে আমরা পাবো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আছে, হ্যাঁ অনগোয়িং চলছে তো। আচ্ছা, তো আমরা তাহলে গোলাপ শব্দটি যখন পাচ্ছি, গোলাপ শব্দটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে গোল যোগ আপ এরকম পাবো। এই গোল শব্দটি থেকে আমরা কিন্তু গোলাপ শব্দের অর্থ সেভাবে ইঙ্গিত পাচ্ছি না। অতএব তাহলে ভাঙ্গা শব্দ থেকে, বিশ্লেষণ করা শব্দ থেকে আমরা গোলাপ শব্দের কোনো ধরনের অর্থ ইঙ্গিত পাচ্ছি না, তাহলে এখানে অর্থসঙ্গতি থাকছে না। অর্থসঙ্গতি থাকছে না মানে এটা হলো মৌলিক শব্দ। অর্থসঙ্গতি থাকছে না মানে হলো এটা মৌলিক শব্দ। যদি গোলাপ না বলে যদি বলি যে এটা জামাটা গোলাপি, তাহলে গোলাপি যখন বলছি তখন আমরা ভেঙে দিচ্ছি গোলাপির, গোলাপ লিখে যদি ই প্রত্যয়টাকে সরিয়ে দিই তাহলে আমরা গোলাপ পাচ্ছি। গোলাপের সঙ্গে সঙ্গে গোলাপি শব্দটাতে একই ধরনের ইঙ্গিত রয়েছে, অর্থাৎ গোলাপ রঙের জামা, গোলাপ মতো দেখতে জামা, সেগুলোকেই আমরা সাধারণত গোলাপি হয়ে থাকি, করে থাকি, বলে থাকি। তাহলে সেই জায়গায় গোলাপ শব্দটার অর্থসঙ্গতি রয়েছে বিশ্লেষণ করার পরেও। তখন ওই গোলাপি শব্দটাকে আমরা বলবো সাধিত শব্দ, আর গোলাপ শব্দটাকে বলবো তোমার মৌলিক শব্দ। এইটুকুই তফাৎ দুই শব্দের মধ্যে। হুম, এবার চলো অর্থমূলক শ্রেণী বিভাগ থেকে, অর্থাৎ অর্থের দিক থেকেও শব্দকে বিভাজন করা হয়েছে। এই বিভাজনগুলো তোমরা আরেকটু পাবে, এর আগের ক্লাসেও বলেছি, দ্বাদশ শ্রেণীর সেই শিল্প সংস্কৃতির ভাষার পার্টটাতে 5টা অধ্যায় মনে হয় রয়েছে সেখানে। তবে প্রাইমারির জন্য বা টেটের কারণে ওই বইটাকে একটু হলেও দেখতে বলবো, কারণ এটা পর্ষদ নির্দেশিত বই। সেখানে ভাষা বিজ্ঞানের দিক থেকে এটা আলোচনা করা হয়েছে, রূপতত্ত্বের জায়গাতে রূপতত্ত্বের হিসাবে আলোচনা করা হয়েছে। আর পুরো বইটার নাম দিয়েছে ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস। তো শিল্প সংস্কৃতির ইতিহাসটাকে ততটা না মানে না দেখলেও হবে, কিন্তু ভাষার অংশটাকে দেখতে হবে, অনেক তথ্য সেখান থেকে পাবে। কারণ প্রশ্ন সাধারণত ওই জায়গা থেকে তুলে দেওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ ক্লাস 12-এর বইটা। আর বামনদেবের উচ্চতর ব্যাকরণ বইটার পরিবর্তে তোমরা বেশিরভাগ একটু বোঝার জন্য দেখতে পারো ছায়া প্রকাশনীর ক্লাস 10-এর সেই ব্যাকরণ ও নির্মিতি, এই ধরনের বইটাকে, প্রায় মনে হয় হালকা সবুজ কালারের যে বইটা রয়েছে। বেশ, এছাড়াও আমাদের ক্লাসগুলো তো রয়েছে,
এবং ডাউট থাকলে আমরা তো রয়েছি। তো সেই জায়গা থেকে অর্থমূলক শ্রেণী বা অর্থের দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা যৌগিক শব্দ, একটা রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। এটা একটু ব্যাকরণগত দিক থেকে ব্যবহার করা হয়েছে বিভাজনটাকে। যৌগিক শব্দ যে সব শব্দের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে হচ্ছে মূল উৎপত্তি, যেখান থেকে এসেছে সেটাকে সাধারণত বলা হচ্ছে ব্যুৎপত্তি। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ, যা ভাষা বিজ্ঞানে ব্যবহার হচ্ছে, মুখের ভাষা হিসাবে ব্যবহার করছি, সেটাতে এই দুইটা অর্থ একই থাকবে। মূল বৈশিষ্ট্য এটুকুই, যে শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ একই থাকছে, তাকেই আমরা যৌগিক শব্দ বলবো। যেমন কর্তব্য শব্দটি, কর্তব্য শব্দটি সাধারণত কর অর হিসাবে এসেছে। কর এখানে অর উচ্চারণ হচ্ছে জন্য এটা কোনো কোথাও মনে হয় তোমাদের বলেছি, অর যদি কোথাও উচ্চারণ হয় সংস্কৃত ধাতু অনুসারে এটা হ্রস্ব রি হয়ে যায়। তাহলে কর আছে মানে ক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা সাধারণত আরো কোনো একটা জায়গায় আলোচনা করব, বৃদ্ধি গুণ সম্প্রসারণ এই নিয়মের মধ্যে দিয়ে আসতেছে। তো সেই জায়গায় দেখা যায় কর অর ক্রি ধাতু থেকে এসেছে, ক্রি ধাতু যোগ তব্য প্রত্যয় যোগ হয়েছে। তাহলে ক্রি ধাতুটারই অর্থ সেখানে কোরা অর্থে ব্যবহার করা হয়ে থাকে, কোরা হওয়া ইত্যাদি অনুসারে ব্যবহার হয়ে থাকে, আর তব্য প্রত্যয় যোগে এখানে যুক্ত হয়েছে। তাহলে ধাতুটাতেও দেখা যায় তোমার কোরা অর্থে ব্যবহার হচ্ছে, আর কর্তব্যতেও কোরা অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কর্তব্য করে যাও মানে কোনো কিছু করে যাও। তাহলে দেখা যাচ্ছে ধাতুর উৎপত্তিগত অর্থ এবং তার যে ধাতু থেকে তৈরি হওয়া শব্দটিরও, ব্যবহারিক শব্দটিরও অর্থ একই। অতএব এই শব্দটাকে আমরা বলবো একটি যৌগিক শব্দ। যেমন এখানেও দেওয়া রয়েছে একটা মধুর শব্দ, মধুর, মধু যোগ র এর বিভক্তি যুক্ত হয়েছে। সেখানে মধু যেমন মিষ্টতাকে প্রকাশ করছে, তেমনি মধুর শব্দটাও মিষ্টতাকেই প্রকাশ করছে। অতএব একে আমরা বলবো যৌগিক শব্দ। তাহলে এখানে মনে রাখার একটি বিষয় হলো যে শব্দের ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ একই, সেই সব শব্দকে আমরা বলবো যৌগিক শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় শব্দটির অর্থই হলো কঠিনতা, হ্যাঁ, কর্কশতা, সেই দিক থেকেই তৈরি হয়েছে। একটু হলেও কঠিনতা রয়েছে এখানে। এখানে বলেছে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ, প্রকৃতি প্রত্যয়জাত, প্রকৃতি এবং প্রত্যয়, একটু পরে প্রকৃতি শব্দটি নিয়ে আলোচনা করব। প্রত্যয় তোমরা জানোই যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাকে আমরা বলবো প্রত্যয়। তাহলে প্রকৃতি একটু মনে রাখো, প্রকৃতি বলতে শব্দের মূল অংশকে বলে, এটুকু এখন মনে রাখো, নিচে আমরা একটু আলোচনা করব পরে যে শব্দের মূল অংশকে প্রকৃতি বলছে, সেই মূল অংশের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। এই নতুন শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয়, বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায়। লোক প্রচলিত বলতে বোঝানো হচ্ছে মানুষের, অর্থাৎ কথ্য রূপটাকে নির্দেশ করছে। যেমন এখানে হস্তি শব্দটি হস্তযোগ ইন প্রত্যয় যোগে যুক্ত হয়েছে। হস্ত শব্দটির অর্থ কিন্তু হাত। দেখো, তাহলে উৎপত্তিগত দিক থেকে হস্ত শব্দটির অর্থ হাত হয়, এটা সঙ্গে হস্তি শব্দটির কোনো মিলই পাচ্ছি না ব্যবহারিকগত দিক থেকে। তাহলে হস্তি বলতে আমরা একটা পশুকে বলছি, আর হাত যখন ভেঙে দিচ্ছি উৎপত্তিগত দিক থেকে তখন এটা হাত হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, প্রকৃতি প্রত্যয়জাত বা যে সেই উৎপত্তিগত শব্দটির অর্থ এক, আবার ব্যবহারিক শব্দটির অর্থ আরেক। এই অর্থগত দিক থেকে আলাদা হওয়ার কারণে একে আমরা বলছি রূঢ়ি বা রূঢ় শব্দ।
অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তাহলে প্রকৃতি প্রত্যয়জাত যে নতুন শব্দটি থাকছে তার অর্থ আলাদা, তার অর্থ এবং ব্যবহারিক অর্থ দুটো পৃথক আলাদা হয়ে যায়। আর লোকমুখে প্রচলিত শব্দটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই কারণে বলা হচ্ছে একে তোমার রূঢ়ি শব্দ। এই রূঢ়ি শব্দটির অর্থ এখানে ব্যবহৃত হয়েছে ব্যাকরণগত দিক থেকে প্রচলিত অর্থে, অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে যেটা হওয়া দরকার ছিল সেটাকে ছেড়ে দিয়ে একেবারে প্রচলিত অর্থে লোকমুখে যেগুলো প্রাধান্য পেয়েছে সেটাই ব্যবহারিক হিসেবে ব্যবহার হচ্ছে, তখন তাকে আমরা বলছি রূঢ়ি শব্দ। যেমন বাঁশি, বাঁশ থেকে এসেছে, যদি বাঁশ যোগ ইন প্রত্যয় বা ই প্রত্যয় যদি শর্ট সংক্ষেপে বলে দিই, তো ই প্রত্যয় বা ইন প্রত্যয় যোগে যুক্ত হয়েছে। বাঁশ, এটাকে উৎপত্তির দিক থেকে আমরা বাঁশ দিয়ে তৈরি বা বাঁশের কিছু, বাঁশকে বলতে পারি, কিন্তু এটা একেবারে বাঁশি হয়ে গেল তখন এটা বাদ্যযন্ত্র হয়ে গেল, সেখানে এটা অর্থগত পার্থক্য হয়ে গেছে। তো এটাকে আমরা বলবো রূঢ়ি বা প্রচলিত শব্দ। যোগরূঢ় শব্দ কাকে বলছি? যোগরূঢ় শব্দ বলছে যে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, বরং ব্যুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে দেখলাম প্রথম শব্দটিতে যৌগিক শব্দটিতে আমরা দেখেছি এখানে যে শব্দটা তৈরি হচ্ছে সেই শব্দটা আর মূল শব্দটা অর্থাৎ উৎপত্তিগত শব্দটার অর্থ একই। রূঢ়ি শব্দে আমরা দেখছি প্রকৃতিজাত নতুন শব্দটা ব্যবহারিক শব্দটার অর্থ পৃথক হলেও লোকমুখে প্রচলিত যে শব্দটা সেইটা গুরুত্ব পায়, ব্যবহারিক শব্দটা গুরুত্ব পায়। আর যোগরূঢ় শব্দে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একটু আলাদা হলেও, মানে সম্পূর্ণ নয়, একটু আলাদা হলেও ব্যুৎপত্তিটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। রূঢ়ি শব্দে প্রচলিত বা ব্যবহারিকটাকে গুরুত্ব দেওয়া হয়, আর যোগরূঢ়তে ব্যুৎপত্তিগত এই শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা। দেখো পুরাপুরি আলাদা হয়নি, কিছুটা রয়েছে পঙ্কে, কাদায় জন্মে, কাদায় জন্মে পঙ্কজ, তাহলে সেখানে পদ্ম ফুলের অপর নাম পঙ্কজ করে দিয়েছি। কিছুটা হলেও এখানে পরিবর্তন হয়েছে ঠিকই, হালকা পরিবর্তন, একেবারে পৃথক হয় নাই, কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থটাতে প্রাধান্য পেয়েছে, প্রচলিত অর্থ প্রাধান্য পায় নাই। এই কারণে একে বলবো যোগরূঢ়। যদি এখানে প্রচলিত অর্থ প্রাধান্য পেত তাহলে আমরা একে রূঢ়ি শব্দ বলতাম। যেমন রাজপুত, রাজার পুত, রাজার শব্দটাই এখানে ব্যুৎপত্তি এটা থেকে যেহেতু এসেছে এটা গুরুত্ব পড়েছে, মানে এটা অভিজাত সম্প্রদায়ের জাতিকে এখানেও যেমন নির্দেশ করেছে এখানেও তেমন নির্দেশ করেছে। অতএব উৎপত্তি বা ব্যুৎপত্তিগত দিক থেকে অর্থটা প্রাধান্য পেয়েছে বলে একে আমরা যোগরূঢ় শব্দ বলছি। তাহলে আমরা পার্থক্য দেখছি তিনটা অর্থগত শ্রেণীবিভাগে। যৌগিক শব্দে উৎপত্তি এবং প্রচলিত ব্যবহারিক একই থাকবে, আর রূঢ়িতে একটু আলাদা, মানে আলাদা হলেও ব্যবহারিকটা গুরুত্ব পাবে, আর যোগরূঢ়ে একটু আলাদা হলেও তোমার যেটা উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত অর্থ সেটাকে গুরুত্ব দেওয়া হবে। ওকে, তারপরে চলো নবসৃষ্ট পারিভাষিক শব্দ, পরিশব্দ বা পারিভাষিক শব্দ। দেখো পারিভাষিক শব্দ হলো একটা অনুবাদমূলক শব্দ, একদম সরাসরি যদি বলি, কিন্তু অনুবাদ করতে গেলে এখানে ভাবানুবাদ করতে হবে। অর্থাৎ অনুবাদ সাধারণত দুই ধরনের হয়, সরাসরি করলে আক্ষরিক অনুবাদ, আর একটু তার ভাবকে নিয়ে করলে সেটাকে ভাবানুবাদ বলে। তো এখানে এমন একটি মানে অন্য কোনো ভাষা থেকে একটি শব্দ বা সংজ্ঞাকে আনা হবে, সেই ভাষা বা শব্দকে অনুবাদ করা হবে, কিন্তু সেটা সংক্ষিপ্ত হবে এবং তাৎপর্যপূর্ণ হবে, তবেই সেটাকে আমরা পরিভাষা বা নবসৃষ্ট বা পরিশব্দ বলবো। যেমন আমরা অক্সিজেনকে অম্লজান বলেছি, এই অক্সিজেন শব্দটা দিয়ে যেমন একটা বায়ুকে বোঝায়, তার মানে জীবনদায়ী পরিবেশ পরিস্থিতিকে ইঙ্গিত করে,
ঠিক তেমনি একে আমরা তার সংজ্ঞাকে না বলে একটা সংক্ষিপ্ত রূপ দিয়েছি এবং তাৎপর্যপূর্ণ রূপ দিয়েছি। এই কারণে একে, এই শব্দটাকে বলবো তোমার পারিভাষিক শব্দ। তাহলে পারিভাষিক শব্দে থাকছে একটা ভাষান্তর বা অনুবাদ, সেটা ভাবানুবাদ হবে এবং সেটাকে সংক্ষিপ্ত হতে হবে এবং তাৎপর্যপূর্ণ হতে হবে, তবেই সেটাকে আমরা বলবো পারিভাষিক শব্দ বা পরিভাষা। এগুলো সাধারণত বিদেশি কোনো ভাষা নিজের বা বাংলা ভাষায় ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে কি নাম যেন তার, রামায়ণ অনুবাদ করেছিল। আচ্ছা ঠিক, এই না অত দূরে না, পরবর্তীকালে, না না অত দূরে নয়, অনেক পরে আধুনিক হিসেবে যখন করেছে। আচ্ছা, রাজশেখর বসু, ইয়েস, রাজশেখর বসু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক চেষ্টা করেছে এই বিদেশি প্রচলিত শব্দগুলোর পারিভাষিক শব্দ তৈরি করার জন্য। যেমন সেক্রেটারি থেকে সচিব, হাইড্রোজেনের উদ্যান, গ্র্যাজুয়েট, স্নাতক, অর্থাৎ এই শব্দগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দটাকে ভাষান্তর করা হয়েছে, সেটা কিন্তু সরাসরি করা হয়নি, অর্থাৎ আক্ষরিক অনুবাদ করা হয়নি, করা হয়েছে ভাবানুবাদ হিসেবে। ভাষা তার ভাবটাকে নিয়ে একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত রূপটা আবার সরাসরি কোনো অর্থ প্রকাশ করছে না, কিছুটা হলেও তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করছে, তবেই সেটাকে আমরা পরিভাষা বলবো। সরাসরি অনুবাদ করে আনলে হবে না। অনুবাদটা যদি আমি সাদামাটা করে ফেলি, তবুও কিন্তু সেটাকে পরিভাষা বলবে না, সেটাকে তাৎপর্যপূর্ণ বা একটা সংজ্ঞাকে নির্দেশ করতে হবে। ওই শব্দটা বিশ্লেষণ করতে গেলেও যাতে একটা সংজ্ঞা দিতে হয়, একটা উদাহরণ দিয়ে টেনে টেনে বলতে হয়। হ্যাঁ, যেমন রেডিওর যদি বেতার বলি, তাহলে আমাকে বলতে হবে ওই রেডিও যে বা বেতার বলে ওইটাকে, যার কোনো তার নাই, হ্যাঁ, তার ছাড়াই আমরা ওই জায়গা থেকে এই জায়গায় গান শুনতে পারি, সেই ধরনের যন্ত্রটাকে আমরা বেতার বলি। তাহলে আমরা শব্দটা বলার সময় একটা সংজ্ঞা নির্দেশ করে দিচ্ছি, সেই ধরনের যাতে ব্যাখ্যাও নির্দেশ করতে পারে, সেই ধরনের শব্দগুলোকে আমরা সাধারণত পরিভাষা বা তোমার পরিশব্দ বলবো। চলো তাহলে আপাতত শব্দ জানলাম, শব্দের শ্রেণীবিভাগ তিনটি দিক থেকে জানলাম, একটা গঠনগত, উৎপত্তিগত, অর্থগত দিক থেকে, এবং তাদের শ্রেণীবিভাগ। যদিও অর্থগত এবং গঠনগত দিক থেকে শ্রেণীগুলো নির্ণয় করা খুবই সহজ, কিন্তু তোমার উৎপত্তিগত দিক থেকে যে 5টি বিভাগ রয়েছে সেটা একটু হলেও টাফ রয়েছে, কিন্তু আমি যেভাবে বললাম সেভাবেও দেখার চেষ্টা করো। কেউ যদি মনে করো যে মুখস্থ থাকে, নানান ধরনের টেকনিক ব্যবহার করে তোমরা কিছুটা হলেও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে একটু হলেও অনুসরণ করতে পারো। চলো আমরা তাহলে আরেকটা বিষয় পড়ি, তার নাম হলো উপসর্গ। এটা অনেকেরই জানা আছে, বিষয়টা খুবই সহজ। উপসর্গ, দুটা শব্দ আছে, নাম হচ্ছে উপ আর স্বর্গ। উপ বলতে এখানে আগে অর্থে ব্যবহার করা হয়েছে, আর স্বর্গ বলতে এখানে পদ অর্থেই ব্যবহার হয়েছে, বা আগের পদ। আগের পদ বলতে এই পদটা শব্দের সঙ্গে একেবারে যুক্ত হয়ে ব্যবহার হয়, আলাদা করে এই বর্ণ বা বর্ণ সমষ্টিটাকে ব্যবহার হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কার সঙ্গে যুক্ত হয়? শব্দের সঙ্গে যুক্ত হয়, কিন্তু শব্দটার অর্থ পরিবর্তন করে দেয়, অর্থ আলাদা করে দেয়, তবেই তাকে, ওই অংশটাকে আমরা বলবো উপসর্গ। এই উপ শব্দটা এভাবে তৈরি হয়েছে, ব্যুৎপত্তিগত থেকে সৃজ ধাতু থেকে হয়েছে। সৃজ যোগ মিলে সাধারণত সৃজন বা তৈরি করা বা তোমার কিছু সৃষ্টি করা, এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে উপযোগ সৃজ
অর্থাৎ উপসৃস। উপসৃস সেটার অর্থ এখানে দাঁড়িয়েছে সৃজন করা। এই সৃজন করা শব্দটি পরবর্তীকালে মূল অর্থ উপসৃষ্টি হিসেবে ব্যবহৃত হয়। আর আমাদের ব্যাকরণগত দিক থেকে পারিভাষিক শব্দ একটু আগে বলেছি, সেই পারিভাষিক শব্দ করা হয়েছে উপসর্গ। এটা একটা অব্যয় যার কোনো অর্থ নেই, অথচ কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে এটি শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। অর্থাৎ উপসর্গের কোনো ধরনের অর্থ নেই, অথচ শব্দের সঙ্গে যুক্ত করে শব্দটিরই অর্থ পরিবর্তন করে যায়। যেমন আমরা যদি একটা শব্দ ধরি হলো জানা, জানার সঙ্গে আগে যদি অ উপসর্গ যুক্ত করে দিই, মানে বর্ণ যুক্ত করে দিই, তাহলে শব্দটি তৈরি হয়ে গেল অ জানা। তাহলে আমরা দেখলাম এখানে জানা শব্দটির অর্থ হচ্ছে পরিচিতি বা কোনো কিছু চেনা, সচেতন হওয়া, পরিচিতি। তো সেই জায়গায় অ শব্দটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল অর্থ অপরিচিতিতে এসে দাঁড়ালো। অর্থাৎ জানা শব্দের যা অর্থ তা অজানাতে গিয়ে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনের কাজটা করলো অ করলো, অর্থাৎ বর্ণটি করলো। এই বর্ণ বা বর্ণ সমষ্টিটাকেই আমরা বলবো এখানে উপসর্গ। তাহলে উপসর্গ হলো একটি অর্থহীন ধ্বনি, বর্ণ বলা যায় বা বর্ণ সমষ্টি, আর সেটি শব্দের শুরুতে বসে যুক্ত হয়ে বসে শব্দটির অর্থের পরিবর্তন করে দেয়, তখন তাকে আমরা বলবো উপসর্গ। যদি এই বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে বসে শব্দটির অর্থ পরিবর্তন না করে, তাহলে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা উপসর্গ বলবো না। উপসর্গের সংজ্ঞা কিছু কালেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে উপসর্গ সেগুলো তোমরা দেখে নেবে। উপসর্গের ভূমিকা তাহলে কি হলো? উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে। উপসর্গের কাজটা হলো নতুন নতুন শব্দ তৈরি করা, তার নিজস্ব কোনো শব্দ না থাকলেও অর্থ তৈরি করে দেয় এবং অর্থের সম্প্রসারণ এবং সংকোচন করে দেয়। কখনো কখনো নতুন অর্থ তৈরি করতে গিয়ে বিস্তারিত অর্থ তৈরি করে দেয়, কখনো আবার একটা সংক্ষিপ্ত অর্থ তৈরি করে দিতে পারে। তবে উপসর্গ ব্যবহারের মধ্যে দিয়ে বাক্যে ব্যবহারের সময় ভাবের পরিপূর্ণতাও এনে দিতে পারে। এই ধরনের কতগুলো উপসর্গ এখানে কয়েকটি অংশ তুলে দিয়েছি, এটাও সংগৃহীত করে আনাই। তো উপসর্গ সংস্কৃত, একটু আগে বলেছি আমরা শব্দ পেয়েছি, যেহেতু সংস্কৃত থেকে সরাসরি শব্দ এসেছে, তার নাম আমরা দিয়েছি তৎসম শব্দ। এই ধরনের এই 20টা বা 20টা শব্দ উপসর্গ আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। যেমন প্র, পরা, অপ, অনু, নি, রুতি, অপি, অভি, এই ধরনের 20টা সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এগুলোকে সংস্কৃত উপসর্গই বলে। এগুলো প্রশ্ন সাধারণত এভাবে আসে যে উপসর্গটি কোন অর্থে ব্যবহার হতে পারে, কোন অর্থে ব্যবহার হতে পারে। যেমন প্রকৃষ্ট অর্থে বা সম্যক অর্থে বা ভালো অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। প্রভাব শব্দটির অর্থ যেমন একদম প্রভাব খাটিয়ে দেওয়া, একের উপর অন্যের আধিপত্য বিস্তার করে দেওয়া, সেখানে সম্যকতা, সামগ্রিকতা বোঝাচ্ছে। তাহলে শব্দটি সামগ্রিকতা অর্থেও ব্যবহার মানে উপসর্গটি সামগ্রিকতা অর্থেও ব্যবহার হতে পারে, কিংবা খ্যাতি অর্থেও ব্যবহার হতে পারে। যেমন প্রসিদ্ধ শব্দটি ব্যবহার করি আমরা, সিদ্ধ শব্দটির সঙ্গে যদি প্র লাগিয়ে দিই তাহলে প্রসিদ্ধ শব্দটি তৈরি হয়। সেখানে আমি প্রসিদ্ধ বলতে খ্যাতি অর্থেই ব্যবহার করা হচ্ছে। প্রতাপ, প্রভাব, এই যে প্রভাব এখানে রয়েছে, এখানে রয়েছে, এটা সাধারণত খ্যাতি অর্থেও ব্যবহার হয়ে থাকে। তো সেই জায়গা থেকে এখানে উল্লেখ করা হয়েছে প্র, পরা, অপ, সম, নি, অপ, অনু, নিত, দি, সু, উত, অধি, পরি, প্রতি, অপি, অভি, অতি, আ এবং অপি, এই 20টা উপসর্গকে আমরা সংস্কৃত উপসর্গ বলি। তো এই সংস্কৃত উপসর্গে
প্র দিয়ে যেমন আমরা দেখলাম, পড়া দিয়ে ঠিক ঠিক একইভাবে আতিশয্য বিপরীত অর্থে ব্যবহার হচ্ছে। যেমন পড়া, পরাজয়, জয়ের বিপরীতে পড়া লাগিয়ে হয়ে গেছে পরাজয়। হ্যাঁ, পরাভব। এইখানে একটা সহজ বুদ্ধি হিসেবে খাটানো যেতে পারে এভাবে, যে শব্দটা যখন আমি পরাভব লিখছি, পড়া ভব, পড়া যোগ ভব, অর্থাৎ পড়া উপসর্গটা রয়েছে, তাহলে সরি ভাব হয়ে গেছে, যে ভব আমি লিখলাম, এই ভব বলতে সাধারণত তোমার কিছু একটা তৈরি হওয়া, জাত, নতুন কিছু বোঝাচ্ছে। আর যখনই পোড়া লাগিয়ে দিচ্ছি তখনই একটা পুড়ে যাওয়া, মানে পড়ে যাওয়া, পতিত হওয়ার মতো, হেরে যাওয়ার মতো বোঝাচ্ছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে এটা আসলে তাহলে বিপরীত অর্থে প্রকাশ পেয়েছে। তাহলে এটা পড়া শব্দটি, উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মূল যে শব্দটা, সেই শব্দটার কি অর্থ প্রকাশ করছে সেইটুকু ভাবলেই সহজেই তোমার উপসর্গকে নির্বাচন করতে পারবে, উপসর্গ তোমার বের করে আনতে পারবে। যেমন যদি আমি এখানে বলি অপমান, অপ যোগ মান আছে, তাহলে অপটাকে আলাদা করে দিলে, উপসর্গটাকে আলাদা করে দিলে মান, মানে এখানে আমি দেখলাম মান সম্মান। আর অপমান যখন উচ্চারণ করছি তখন তার মান সম্মান হারিয়ে যাওয়া বোঝাচ্ছে, তাহলে এটাও বিপরীত অর্থেই বোঝাচ্ছে। তাহলে সহজে এভাবে নির্ণয় করা যেতে পারে। আশা করি মুখস্থ না করলেও এই টেকনিক ব্যবহার করে সহজে উপসর্গ এবং তার অর্থটা বের করে আনা যেতে পারে। যদি অন্য কোনো একটা আমরা দেখি, যেমন শেষে, সরি অবশেষে, অবশেষের এখানে আমরা দেখছি অবযুক্ত হয়েছে, তার সঙ্গে শেষে আছে। শেষেরই তো অবশেষ থাকে, তাই না? সাপোজ আমরা এই লাইনটা থেকে এখানে শেষ করেছি, তো এই সাপোজ এই একটা প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফটা যখন প্রায় শেষ করে ফেলেছি তখন তো আমি অবশেষে বলি। কিংবা উপসংহারের দিকে যখন আমি কিছু একটা লিখতে চাই তখন আমি লিখি যে হ্যাঁ অবশেষে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। তাহলে আমরা দেখছি কি এই অংশটারই একটা শেষ অংশে গিয়ে আমি কিছুটা বলতে চাইছি, তাহলে এখানে অল্পতা, ক্ষণিকতা বা শেষ অংশে শেষ অর্থে, একদম পরিশেষ অর্থে এইভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এইখান থেকেই আমরা তার উপসর্গের উপসর্গটি কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা সহজে বের করে আনতে পারছি। তো আশা করি তোমাদের অসুবিধে হবে না, কোন উপসর্গ কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা সহজে বের করতে পারবে। বল। হ্যাঁ, একটু আগেই বলেছি সাধারণত শব্দটা দিয়ে দিল অভিসার, এটা দিল অভিসার। এই অভিসার শব্দটির উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে? তাহলে আমরা অভিসার, এখানে অভিকে আলাদা করে দিলাম, আমরা জানি একটা সংস্কৃত উপসর্গের নাম অভি। এই অভিসার শব্দটি, সার যখন এখানে হয়েছে, অভি আলাদা হয়েছে। সার শব্দটির মূল এক্সিস্টেন্সকে বোঝাচ্ছে, একদম সারাংশ, যেটাকে স্থিরভাবে রাখা হয়, সেই অংশটাকে বোঝাচ্ছে। যখনই অভি লাগিয়ে দিলাম তখনই এটা কি করলো, অর্থটা প্রকাশ করলো যে তোমার স্থির থাকা একটা মূল বস্তু জিনিসটা, সেটা একটা গমনতায় চলে যাচ্ছে, নড়াচড়া করছে। তাহলে এটা আমি দেখছি নড়াচড়া করছে মানে গমন অর্থে চলে যাচ্ছে, চলমানতা অর্থে ব্যবহার হচ্ছে, তাই না? ঠিক একইভাবে উপনয়ন যখন করছি, উপনয়নে এটাকেও যখন ভাঙছি, আমরা তোমার উপসর্গটাকে আলাদা করলাম যেহেতু আগে থাকে। হ্যাঁ, তারপরে নয়ন, নয়ন মানে চোখ, এটা সাধারণত বৈদিক একটি শব্দ। উপনয়ন, এই নয়ন সাধারণত নতুন করে, এখানে কিন্তু চোখ অর্থে ব্যবহার হয়নি, নতুন কিছু জ্ঞানার্জন বা আলোক নেওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই যে নয়ন শব্দটি আলো অর্থে ব্যবহার হলো, উপ যখন ব্যবহার করলাম তখন একটা নির্দিষ্ট দিনে গিয়ে আলো বা জ্ঞানার্জনের প্রতিজ্ঞা করা অর্থে ব্যবহার করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ে উপনয়ন করা হয় তখন থেকে একটা বিশেষ কোনো কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়। তাহলে কি, তাহলে এতক্ষণ নয়ন বলতে একেবারে জ্ঞানের সাগরের অবস্থা বোঝাচ্ছে, সেই জায়গায় উপ লাগিয়ে দিয়ে তাকে সংকীর্ণ করে দেওয়া হলো।
তাহলে আমরা এখানে বলতে পারি এই উপসর্গটি এখানে বিশেষ বা সংকীর্ণ অর্থে ব্যবহার হচ্ছে। তো এইভাবে আমরা তার অর্থগত প্রয়োগটাকে বের করে আনতে পারি। ঠিক এইভাবেই প্রশ্ন এসে থাকে। ওকে, চলো ওই 20টা উপসর্গের বাইরে আমরা বাংলায় আবার 21টা উপসর্গকে প্রাধান্য দিয়ে থাকি। এই 21টা উপসর্গই সাধারণত ব্যবহার হয়ে থাকে, যেমন ও, ওঘা, ওজ, ওনা, এই ধরনের 21টা উপসর্গ রয়েছে। বলো, আওয়াজটা ধরতে পারলাম না। আচ্ছা, তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। আচ্ছা, সবার কি অসুবিধা হচ্ছে শোনা? বাকিদের? বেশ, তাহলে আমরা সেভাবে 21টা বাংলা উপসর্গও পাচ্ছি। এই 21টা উপসর্গ বাংলা বাইরেও দেখা যায় তোমার বাংলা এবং সংস্কৃতির মধ্যে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ সংস্কৃত উপসর্গের সঙ্গে মিল হয়ে আছে। কিন্তু ব্যবহারের দিক থেকে আমরা কিভাবে এগুলো আলাদা করব, যে কখন আ সংস্কৃত হবে, কখন এটা বাংলা উপসর্গ হয়ে যাবে। একদম সহজ, যে বাংলা শব্দের আগে যদি আ বসে তাহলে এটা বাংলা উপসর্গ, আর সংস্কৃত শব্দের আগে যদি আ বসে তাহলে এটা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত শব্দ বলতে এখানে তৎসম শব্দের কথা বলা হচ্ছে। সেই তৎসম শব্দের আগে যদি বসে তাহলে তোমার এটা সংস্কৃত উপসর্গ। বাংলা বা তদ্ভব, বাংলা বলতে এখানে তদ্ভব শব্দের কথা বলা হচ্ছে। তদ্ভব শব্দের আগে যদি বসে তাহলে তাকে আমরা বলবো তোমার বাংলা উপসর্গ। ঠিক একইভাবে বিদেশি উপসর্গ কিছু রয়েছে এখানে। বিদেশি বলতে দেশের বাইরে যে ভাষাগুলো রয়েছে, আমরা জানি যে বিদেশের বাইরের থেকেও অনেক শব্দ ভাষা আমাদের বাংলা ভাষায় এসেছে। যেমন ফার্সি থেকে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বে, বর, ব, কম, দস্ত, সে। সে যেমন এখানে 3 অর্থে ব্যবহার করা হয়। সেতার, যেমন 3 তারে তৈরি একটি বাদ্যযন্ত্রকে বলা হচ্ছে সেতার। সেখান থেকে এখানে তোমার ও স্ক্রিনটা ইয়ে হয়েছে। আচ্ছা, ওয়েট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? চল, তাহলে আমরা এখানে ঠিক একইভাবে ফার্সি কতগুলো উপসর্গের কথা দেখছি, যে উপসর্গগুলো বাংলা ভাষায় অন্য কোনো শব্দের সঙ্গে বসে সেগুলোর শব্দগুলোর অর্থ পরিবর্তন করে দিয়েছে। যেমন এখানে ফার্সি কার, দর, না, নিম, ফি, বদ, বে রয়েছে। তবে এভাবে প্রশ্ন তেমনটা আসে না বা আসতে দেখা যায়নি। যে যেমন এখানে কারখানা, কারখানা যেমন শব্দটি রয়েছে, কারখানার কার একটা উপসর্গ ঠিকই, এই কার উপসর্গটি কোন ভাষার উপসর্গ এভাবে তেমন প্রশ্ন আসেনি, বা আসার চান্স খুবই কম আছে আমার যতদূর অভিজ্ঞতা অনুসারে বলছি। যে তবু কার শব্দটি বা উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয় সেটাই আসার একটা চান্স বেশি থেকে থাকে, চান্স বেশি থাকে। তো কার উপসর্গটি কখন কি হিসাবে ব্যবহার হচ্ছে, যে খানা, খানাও একটা কাজ অর্থে ব্যবহার হচ্ছে। খানা সাধারণত খানাখন্দ হিসেবে ব্যবহার হয়নি এখানে।
খাওয়া অর্থেই ব্যবহার হয়েছে দেশি শব্দ হিসেবে, সেই জায়গায় কার শব্দটিও এখানে যুক্ত হয়ে কারখানা যখন তৈরি হয়েছে তখন কাজ অর্থেই ব্যবহার হচ্ছে প্রায়। কারখানা, সেখানে যন্ত্রপাতি মাধ্যমে কাজকেই নির্দেশ করে থাকে। তো সেই জায়গা থেকে আমরা কার উপসর্গকে কাজ অর্থে ব্যবহার করতে পারি। কারসাজি, সেটাও কোরা অর্থেই ব্যবহার করা হয়ে থাকে, যেমন ষড়যন্ত্র সেই জায়গা থেকে। কারচুপি ঠিক একইভাবে, কারবার কোনো ব্যবসা বাণিজ্য কোরা অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কাজ অর্থে ব্যবহার হচ্ছে। ঠিক এভাবে বের হয়ে করা হয়ে থাকে। ব আর সে, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে বাংলা ভাষায়। যে ব দিয়ে বনাম, বকলম, বহাল। বকলম এখন তেমন ব্যবহার হয় না, আইন আদালতে তখন বেশি ব্যবহার হয়েছিল। পুরনো 1914 সালের আগে সাধু ভাষায় লেখা গদ্য, মানে গল্প উপন্যাসগুলোতে সাধারণত কিছুটা ব্যবহার হয়েছিল। এখন ততটা ব্যবহার হয় না। ব সাধারণত এখানে সহিত, সঙ্গে অর্থে ব্যবহার হয়েছে, পরিপূরক অর্থে ব্যবহার হয়। কলম, এটা ব কলম, অর্থাৎ ব কলমের মধ্যে দিয়ে, ব কলম দিয়ে সহিটি করো, সাধু শব্দে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ব কলম বলতে এখানে তোমার সঙ্গে থাকা কলমটাকে দিয়েই ওখানে সই করো, এইরকম ব্যবহার হয়ে থাকে। তো বোঝাই যাচ্ছে তাহলে ব কলম, ব উপসর্গটি এখানে সঙ্গে বা পরিপূরক অর্থে ব্যবহার হচ্ছে। চলো, আরবি উপসর্গ এখানে রয়েছে। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম, আম, আম দরবার। বলো। হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আর একটু আছে, জাস্ট নিচে উপসর্গটা শুধু শেষ করে দিই। জাস্ট একটু উপসর্গগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা খালি এই অংশটাকে একটু দেখবে। হ্যাঁ, মানে দেখার কাজটা করবে অত্যন্ত পক্ষে। কারণ পরীক্ষায় দেখার কাজটা করলেই ওখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে অনেক আইডিয়া এসে যাবে। তো যাই হোক, সেই দিক থেকে ইংরেজি উপসর্গ রয়েছে ফুল, হাফ, হেড এবং সাপ। এগুলো একেবারেই জানা তোমাদের। হ্যাঁ, ফুল মানে এই পূর্ণ, সেটা পূর্ণ অর্থেই ব্যবহার হয়। হাফ আধা, হেড প্রধান, সাপ এটা তো অধীন অর্থে ব্যবহার হচ্ছে, একদমই সহজ। হুম। উর্দু, হর, হররোজ, হরদম, হ্যাঁ, হরেক রকম, এগুলো প্রত্যেক, সবকটা, এই ধরনের অর্থে ব্যবহার হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই করছি। একটা সামারি করে বলি যে উপসর্গের প্রয়োজন হচ্ছে এই কারণে, উপসর্গ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়ে শব্দ ভাণ্ডারে নতুন শব্দ তৈরি করছে, অর্থাৎ নতুন নতুন শব্দ তৈরি করছে। শব্দর সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করার সময় একটা আলাদা ধরনের ব্যঞ্জনা আনছে, বাক্যে বলার সময় শ্রুতিমধুরতা আনতে পারে, কিংবা বাংলা ভাষার যে শ্রুতিমধুরতা, অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে উপসর্গ, যেখানে বাংলা ভাষা উপসর্গ তার ব্যঞ্জনার মধ্যে দিয়ে নতুন নতুন শব্দের মাধ্যমে একটা সমৃদ্ধতর ভাষা তৈরি করতে সাহায্য করে। তাহলে নতুন নতুন শব্দ তৈরি হয় বলে সেখানে ভাষা সমৃদ্ধ হচ্ছে, তার প্রকাশ ক্ষমতা বাড়ছে, মানুষজন তার নিজের ভাব প্রকাশ সহজে করতে পারছে, সেদিক থেকে মানুষজনের প্রকাশ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। তো সেই প্রকাশ ক্ষমতা যখন বাড়ে তাহলে অবশ্যই অর্থেরও সম্প্রসারণ ঘটছে, ভাষাগত একটা স্থান তৈরি হচ্ছে যার মাধ্যমে মানুষ সহজে ভাব প্রকাশ করতে পারে, আর নিত্য নতুন পরিভাষা সৃষ্টিতেও সহায়তা করছে। পরিভাষা বলতে তোমাদের তো বলেইছি, সেখানে সংক্ষিপ্ত এবং তাৎপর্যপূর্ণ রূপ কি বলা হচ্ছে। বেশ, তাহলে ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। এর মাঝে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো।
আচ্ছা, আমি তো আজকে এমসিকিউ তৈরি করিনি। হ্যাঁ, তো ঠিক আছে। আমি পুরোটা শেষ করে দিতে চেয়েছিলাম, তারপরের দিনে আলোচনা করতে চেয়েছি। আচ্ছা, এমসিকিউ। দেখো, এখানে উৎপত্তিগত দিক থেকে প্রশ্ন সরাসরি একটা শব্দ তুলে দেবে, তুলে দিয়ে সেখানে তোমার প্রশ্ন দিতে পারে এটা তৎসম না অর্ধ তৎসম, না তোমার দেশি না বিদেশি না ইংরেজি, এরকম অপশন দেবে। যেমন যদি আমি একটা শব্দ এখানে ধরে রাখি, সাপোজ একটা নিয়ে নিই। আচ্ছা, আমি যদি এখানে গিন্নি শব্দটিকে তুলে দিই, গিন্নি শব্দটির অপশনে আমরা দিলাম তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব কিংবা সবকটি। ঠিক প্রশ্ন এভাবেই হবে। তো এখানে গিন্নি শব্দটি কোন শ্রেণীর হতে পারে? দেখো, একটু উচ্চারণ করার চেষ্টা করবে, ওকে? একটু তোমাদের বলেছি যে এত শব্দ রয়েছে বাংলা ভাষায়, এত শব্দগুলোকে মুখস্থ করে রাখাটা সম্ভব না। তোমরা একটু উচ্চারণ করে দেখো। গিন্নি, গিন্নি, গিন্নি যখন উচ্চারণ করছি, এটাকে আমরা একটু হলেও ধ্বনি পরিবর্তনের দিক থেকে দেখছি। এছাড়াও এর একটা উচ্চারণ আছে গৃহিণী, সবচেয়ে সংস্কৃত শব্দ গৃহিণী, গিন্নি। তারপরে তাছাড়া তো আর কোনো শব্দ এসেছে কি? আছে? গিন্নি, এটা এটা শব্দের অপকর্ষ হয়ে গেছে। হ্যাঁ, এটা সাধারণত সচরাচর প্রচলিত অর্থে ব্যবহার করা হয় না। কেউ ঠাট্টা করে বলে গিন্নি, এই আমার এটা গিন্নি আছে, নিয়ে মানে গিন্নি আছে, ওকে গিয়ে বল। এটা সাধারণত অতটা মানে এটা তুচ্ছ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো সেই জায়গায় আমরা দেখছি এই যে শব্দটা আছে, এটা একটা ভারী গাম্ভীর্য প্রকাশ করছে, এর থেকে কিছুটা হলো পরিবর্তিত রূপ হয়েছে। তাহলে আমরা একে কি বলতে পারি বলো? এখানে উদাহরণে দিয়েছি। কি বলতে পারি বলো? ওয়েট ওয়েট, কানেক্ট হচ্ছে, কেটে দিয়েছি, দাঁড়াও। দেখো, এখন শোনা যাচ্ছে? হুম, দেখো এখানে উদাহরণে এই জন্যই বলা হয়েছে যে শব্দটাকে উচ্চারণ করে দেখবে, যে ওটা যদি মোটামুটি একটু গাম্ভীর্যতা থেকে একটু সরে যায়, তাহলে আমরা তাকে অর্ধ তৎসম বলবো। এখানে তাহলে গিন্নিটা অর্ধ তৎসম হয়েছে। আরেকটা শব্দ যদি নিই এরকম, একটাই থাকবে, একটাই থাকবে, একটাই শব্দই থাকবে ওখানে। আহ, হ্যাঁ, জানা থাকলে তো আরো ভালো। মানে তাহলে সহজেই হয়ে গেল। জানা না থাকলেও অল্প চেষ্টা করবে, কারণ সচরাচর নর্মাল যেগুলো ব্যবহার হয়ে থাকে সেই শব্দগুলো থেকেই তো মানে তুলে দেবে। তেমন অত কঠিন দেবে না একদম আহ, অভিধান থেকে, ভিতর থেকে কোনো এক শব্দ তুলে দিল। হুম, যদি আমরা এরকম ব্যবহার করে থাকি, যেমন একবার মনে হয় এরকম শব্দ এসেছিল, খোঁজ। এটা শুদ্ধ না অশুদ্ধ থেকে এসেছিল শব্দটা। এই যে
কোন শব্দটা, এই শব্দটা শুদ্ধ না অশুদ্ধ এই অর্থে এসেছিল। যাই হোক, তাহলে যদি ওই চারটা অপশনে দিই তোমার, আচ্ছা আচ্ছা এই চারটা অপশনেই থাকলো, এই শব্দটাতে আমরা যদি আম দিই তাহলে কি হতে পারে বল, কোন শ্রেণীর শব্দ? হুম, কি, অম্ল থেকে আম। হুম, আম্র থেকে আম। দেখো এইখানে আম্র থেকে এরকম হয় রে, আমরি, আমরে বা এরকম কোনো ধ্বনিগত পরিবর্তন হয়নি কিন্তু, হয় না? এই ধরনের আমরা শব্দ কোনো খুঁজে পাই না তেমন, এতদিন থেকে পড়াশোনা করছি তো সেখানে এই ধরনের শব্দের সঙ্গে পরিচয় কোনোদিন হয়নি। তো এখানে ধ্বনিগত পরিবর্তনের মতো কিছু হয় নাই, না হয়ে আমরা দেখছি একটা আলাদা ধরনের, তার থেকে একেবারে তৈরি হওয়ার মতো, সেখানে এই শব্দের যা গাম্ভীর্য অর্থগত, এই শব্দের সেই রকম গাম্ভীর্যতা নাই। এটা যা ভারী ভারী লাগছে গাম্ভীর্যতা বা অর্থ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে, এটাতে কিন্তু সরলতাই বেশি মনে হচ্ছে, হয় না? তো সেই দিক থেকে আমরা এটাকে তদ্ভব বলবো। তোমরা একটু ধ্যান দেবে যে মাঝখানে থাকলে একটু হলেও ধ্বনিগত পরিবর্তনের মধ্যে দেখবে, দেখো এখানে ধ্বনিগত পরিবর্তনের মধ্যে হয়েছে। ওকে, তো আমি নেক্সট দিন মোটামুটি কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের করে আলোচনা করার পরে নেক্সট ইয়েতে ক্লাসে ইয়ে করব, মানে কন্টিনিউ করব। ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ বলো।